অপারেশন ডেভিঙ্গোর একটা বিশেষ ভূমিকা আছে। এই মিশনে আমাদের আন্ডারকভার কপস গ্যাংস্টার হয়ে ক্রাইম সিন্ডিকেটের গ্যাংয়ে ঢুকে পড়েছে। আরে প্যান্ট তুমি কোত্থেকে পেলে? কারণ ক্রাইম স্পটে আমি তো এরম কোনো প্যান্ট পাইনি। সিআইডি নিরাপরাধ অফিসার্সরা মারা পড়ছে, আর আপনার সাহায্যে আমরা তাদের বাঁচাতে পারি। এটা কি করে হতে পারে? দয়ার রক্ত আমার প্যান্টে? দয়ার প্রাণ বিপন্ন। স্যার, শহরে যত টোল প্লাজা রয়েছে সব জায়গায় খোঁজ নিয়েছি, না তো এসিপি স্যারের খোঁজ পেয়েছি আর না তো দয়া স্যারের। এসিপির খবর তো পাওয়া যায়নি, কিন্তু দয়ার খবর পাওয়া গেছে। জানতে পারা গেছে কোথায় ও? আগে কয়েকটা গুন্ডা ওকে উঠিয়ে নিয়ে কোথাও একটা বন্দি করে রেখেছে। ওর অবস্থা ভীষণই খারাপ। ইনি ডক্টর প্রমোদ। নমস্কার। গুন্ডারা জোর করে তুলে নিয়ে গেছিল। অ্যাকচুয়ালি দয়ার পিঠে গুলি লেগেছিল, যেটা গুন্ডারা এনাকে দিয়ে বার করিয়েছে। কি? দয়া স্যারের গুলি লেগেছে? হ্যাঁ। এখন দয়া কেমন আছে? ও বিপদমুক্ত তো? কিছু বলতে পারবো না। আমি তো গুলিটা তো বের করেছি, কিন্তু ওখানকার পরিবেশ যেরকম কোনো রোগীর জন্য একদমই ভালো না। আপনার তো কিছু নিশ্চয়ই মনে আছে ডাক্তারবাবু, কোথায় গুন্ডাদের এই আটাটা? ওরা আমার চোখ দুটো বেঁধে দিয়েছিল, তাই আমি বলতে পারবো না কোথায় আছে। ওখানে গিয়ে তো কাপড় খুলে দিয়েছিল। ওখানে ওদের নিশ্চয়ই দেখেছেন। ওদের মুখটা মনে আছে আপনার? হ্যাঁ, দেখলে চিনতে পারবো। ভেরি গুড। পঙ্কজ, স্কেচ আর্টিস্টকে ডাকো এক্ষুনি। অভিজিৎ, ওই আমি তোমার সাথে। হাই স্যার, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। আচ্ছা সারিকা, পেন্টে যে রক্তটা লেগেছিল তার ডিএনএ রিপোর্টটা এসেছে? হ্যাঁ, এসেছে। সেটাই বলতে এসেছিলে না অভিজিৎ স্যারকে? হয়তো তুমি আগেই বলে দিয়েছো। তোমার বসকে ডাক্তার সালুকাকে বলার কথা মনেই হয়নি। ছাড়ো ছাড়ো, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, হতেই পারে হতেই পারে, ছাড়ো ছাড়ো। কি আছে ওই ডিএনএ রিপোর্টে? ওই ব্লাড স্যাম্পলটা কার সারিকা? দয়া স্যারের। দয়ার? দয়ার? আচ্ছা, ওই প্যান্ট যার উপর এই রক্তটা লেগেছিল, ওই সেই প্যান্টটা কার? এটা কি করে হতে পারে? দয়ার রক্ত আমার প্যান্টে? অভিজিতের। এত দূর যখন চলেই এসেছো, তোমাকে কি এমনি এমনি চলে যেতে দেবো আমি? বারে বাহ, দেখেই বলে গঙ্গা জলে গঙ্গা পুজো করা। কেতন, খুব জল তেষ্টা পেয়েছে, ডাবের জল খাই না, চলো না। দাঁড়া আসছি। কেতন! আরে না না না, কেন? ছাড়ো। চলো না প্লিজ। কেতন! কেতন! বাকি শপিং না অন্য কোনো দিন করো, চলো বাড়ি যাই। না না, আমি এখনই শপিং করব। অন্যদিন কেন? আরে বোঝার চেষ্টা করো না, আমার শরীর খারাপ। প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো। আমি বলছি প্লিজ কথা শোনো আমার। কেতন, কোথায় ছিলে তুমি কেতন? কে এটা? আমি কি করে জানবো? আমি চিনি না এনাকে। তুমি আমাকে চেনো না? নিজের সিমিকে চিনতে পারছো না কেতন? দেখুন দিদি, আপনি কিছু একটা ভুল করছেন। উনি কেতন নয়, উনি আমার স্বামী জয়। আমি আমার স্বামীকে চিনতে একটুও ভুল করিনি। এ আমার কেতনই। হয়তো আপনার স্বামীকেও ঠিক আমার মতনই দেখতে। আমার নাম তো জয়, জয় ধনকিশোর। এই দেখুন আমার ড্রাইভিং লাইসেন্স। তোমরা পুলিশরা এই ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স ইজিলি বানাতে পারো, আমি সব জানি। কিন্তু তুমি এরকম কেন করছো? পুলিশ? দিদি, উনি পুলিশে চাকরি করেন না, উনি তো একজন মার্কেটিং ম্যানেজার। ইনি মার্কেটিং ম্যানেজার নন, আমার স্বামী একজন পুলিশ অফিসার। 6 বছর আগে একটা ডিউটির জন্য গেছিল, আর আজ অবধি ফেরত আসেনি। 6 বছর আগে? হ্যাঁ। আপনাদের বিয়ে কবে হয়েছে? 5 বছর আগে। তুমি আমার উপর সন্দেহ করছো, তাও আবার একজন অপরিচিত মহিলার কথায়? চলো। কেতন, কেতন দাঁড়াও, কেতন!
অভিজিতের প্যান্টের ওপর দয়ার রক্ত। তিনবার টেস্ট করিয়েছি, কিন্তু ফলাফল ওই। আর সেই কারণে তুমি প্যান্টটা চুপচাপ সারিকাকে দিয়ে দিয়েছিলে, কারণ তুমি জানতে ওই প্যান্টে দয়ার রক্ত লেগে আছে। যদি আমি জানতাম যে আমার প্যান্টে দয়ার রক্ত লেগে আছে, তাহলে সেটা আমি টেস্ট করার জন্য কেন দেব? তোমাদের এটা মনে হচ্ছে না তো যে দয়ার এই অবস্থার জন্য আমিই দায়ী? আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। যদি তোমার কোনো দায় না থাকে তাহলে চুপচাপ তুমি সারিকাকে প্যান্টটা কেন দিলে? ওই প্যান্টটা তুমি ডাইরেক্ট আমাকেও দিতে পারতে। দিতে পারতাম স্যার, কিন্তু সব সময় আপনি আমার বিরুদ্ধে কথা বলেন। আমাকে ছোট করার কোনো সুযোগই আপনি ছাড়েন না। এই জন্যই প্যান্টটা আমি আপনাকে দিইনি। আর সেই কারণে সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, তুমি এটাও বলনি যে যখন দয়া আহত হয়েছিল তুমি নিজে সেখানে উপস্থিত ছিলে। বলে দিতাম যদি আমার মনে থাকতো। আমার এখনো কিছু মনে নেই যে ওই রাতে কি হয়েছিল। আপনার মনেই নেই যে ওই রাতে কি হয়েছিল? ডক্টর সালুকে আমরা অভিজিৎ স্যার আর দয়া স্যারের বন্ধুত্বের উদাহরণ দিই, আর আপনি ওনাদের উপরে এরকম অপবাদ দিচ্ছেন? হ্যাঁ স্যার, অভিজিৎ স্যার নিজের জীবন দিয়ে দেবেন, কিন্তু দয়া স্যারের উপর একটা আঁচল লাগতে দেবেন না। ও আচ্ছা, চলো ঠিক আছে, মেনে নিচ্ছি। আমি আমার সমস্ত কথা ফিরিয়ে নিচ্ছি। আই এম সরি। আমি মেনে নিচ্ছি যে দয়া আজকে যে অবস্থায় আছে তার দায় অভিজিতের নয়, কিন্তু এই কথাটা আমি কিছুতেই মানবো না যে দয়া যখন আহত হয়েছিল তখন অভিজিৎ ওখানে ছিল আর ওর কিছুই মনে নেই। কিছু একটা ঘটনা অভিজিতের মাথায় নিশ্চয়ই ঢুকে গেছে, কিছু তো আছে। ইটস ইম্পসিবল, কিচ্ছু মনে নেই। ডক্টর সালুকে, আপনি আমার কাটা ঘায়ে আর নুন ছেটাবেন না। আপনি খুব ভালো মতোই জানেন যে আমার স্মৃতিশক্তি। জানি অভিজিৎ, আমাকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করো না। আমি ভালো করে জানি অভিজিৎ, যখন সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ কোনো প্রবলেমের মধ্যে পড়ে তখন ওর কাছে একটা মস্ত বড় হাতিয়ার আছে, ওর স্মৃতিশক্তি। প্লিজ সালুকে স্যার, আপনি অভিজিতের ইন্টিগ্রিটি। হোল্ড অন ডক্টর সারিকা, ইন্টিগ্রিটির পাঠ তুমি আমাকে পড়াতে এসো না। তুমি সিআইডির সবচেয়ে বড় নিয়ম ভেঙেছো, আমাদের কাছ থেকে এইরকম একটা বড় প্রমাণ লুকানোর। আন্ডারস্ট্যান্ড? ইন্টিগ্রিটি। স্যার, ওই দিন রাতের এমন কোনো কথা যেটা আপনার মনে আছে? যাই হোক, আমি তেজার পিছনে দৌড়াচ্ছিলাম। ও দৌড়ে গিয়ে গাড়িতে ওঠে, আর তারপর কেউ ওকে গুলি করে আর গাড়ির বাইরে ফেলে দেয়। যখন আমি দৌড়ে গিয়ে তেজার লাশের কাছে যাই, তখন কেউ আমার ঘাড়ের কাছে কিছু একটা সূচের মতো। তারপর আমি অজ্ঞান হয়ে যাই। আর তার পরের দিন যখন আমার চোখ খোলে, তখন আমি দেখলাম যে আমি রাস্তার পাশে পড়ে আছি। তার মধ্যে কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। ওই রাতে এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা জানা যাবে এই গুলিটার মারফত। এটা সেই গুলিটা যেটা দয়ার পিঠ থেকে বার করেছিলেন ডক্টর প্রমোদ। আর এই গুলিটার ব্যালিস্টিক রিপোর্ট থেকেই বার করা যাবে যে আসলে এই গুলিটা কার বন্দুক থেকে ছোঁড়া হয়েছিল। সারিকা, কাম উইথ মি। ডক্টর প্রমোদ, এক মিনিট। আপনি স্কেচ বানাতে হেল্প করবেন, আর আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, জিজ্ঞাসা করব। ডক্টর প্রমোদ, আপনাকে ওই গুন্ডারা কোথা থেকে কিডন্যাপ করেছিল? প্রতাপনগর থেকে। আর তারপর আপনার চোখে কাপড় বেঁধে দেয় আগে। ওর পরে গাড়িতে বসে ওদের আড্ডায় নিয়ে যায়। আড্ডায়? আচ্ছা, আড্ডাতে পৌঁছাতে আপনার কতক্ষণ লেগেছিল মনে আছে? 40-45 মিনিট। 40-45 মিনিট।
এটা ঠিক কটার সময়? রাত তখন এই 10:30টার মতন। রাত 10:30টা? ওই সময় তো প্রতাপনগরে খুব একটা ট্রাফিক থাকে না, রাস্তা ফাঁকাও থাকে। শ্রেয়া, শহরের ম্যাপটা নিয়ে এসো, আর সেই সব জায়গা লিস্ট বানাও যেখানে প্রতাপনগর থেকে যেতে 45 মিনিট সময় লাগে। শ্রেয়া, কি হলো? শহরের ম্যাপটা নিয়ে এসো তাড়াতাড়ি। সরি স্যার, আমার শরীরটা ভালো লাগছে না, এক্সকিউজ মি। আই কান্ট বিলিভ দিস মায়া, তুমি নিজের স্বামীর কথা বিশ্বাস করছো না, একজন অপরিচিত মহিলার কথা বিশ্বাস করছো তুমি। একটা মেয়ে অন্য একটা মেয়ের চোখের দিকে তাকালেই বুঝতে পারে যে সে সত্যি বলছে না মিথ্যে, আর ওর চোখে সত্যিটা ছিল, ওর চোখে জল মিথ্যে বলছিল না। মায়া, মায়া তুমি ওর কথায় বিশ্বাস করছো চোখের জল দেখে, আর তুমি আমাকে সন্দেহ করছো। সত্যিটা বলো, বলো সত্যি করে যে কতগুলো বউ আছে তোমার, বলো আমাকে জয়। আরে আমি তো একটা সামলাতে পারছি না, আবার অন্য কোথায় আনবো? সে তো তোমার কপাল ভালো যে মার্কেটে আজ তোমার সত্যিটা জানতে পারলাম, না হলে সারা জীবন আমি এটাই ভেবে যেতাম যে তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ মায়া, এটা সত্যি যে আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি মায়া। তাহলে বলছো না কেন নিজের ব্যাপারে সত্যিটা, নিজের অতীতের ব্যাপারে কেন বলো না আমাকে কিছু? মায়া, তুমি তো সব জানো আমার সম্পর্কে, যে আমার কেউ নেই কোনোদিন, আর তুমি ছাড়া আমার কে আছে বলো? আর তোমার কাজ? তুমি পুলিশে আছো নাকি মার্কেটিং ম্যানেজার? মার্কেটিং মায়া, সব মিথ্যে। আমি তোমার অফিসে যেতে চাই, আমি কিছু জানি না, আমি তোমার অফিসে যেতে চাই। ঠিক আছে, অফিস যেতে চাও? আমি সামনের সপ্তাহে তোমাকে আমার অফিসে নিয়ে যাবো, খুশি? কেন পরের সপ্তাহে কেন? হ্যাঁ কালকে কেন নয়? হ্যাঁ বরং আমি তো বলবো যে কাল নয়, আজ, আজই যেতে চাই আমি তোমার মায়া অফিসে। মায়া মায়া, সন্দেহের একটা লিমিট থাকে মায়া। ঠিক আছে মায়া, আই এম সরি মায়া, আমি তোমাকে অফিসে নিয়ে যাবো। মিথ্যে কথা বলার একটা লিমিট আছে জয়, ওরফে কেতন। মায়া, যতক্ষণ না তুমি আমাকে সত্যিটা বলছো আমার সাথে কথা বলতে আসবে না তুমি। মায়া লিসেন টু মি মায়া, প্লিজ শোনো মায়া। মায়া, মায়া দরজা খোলো মায়া। আপনি? কেতন, মিশনের কাজটা থামিয়ে দাও আর এই মুহূর্তে এখান থেকে চলে যাও। না স্যার, আমি এই মিশনের জন্য আমার জীবনে 6টা বছর দিয়েছি স্যার। স্যার প্লিজ স্যার, আপনি মিশনটা আটকাতে পারেন না স্যার, আমি এই মিশনটা কমপ্লিট করা খুব তুমি কাছাকাছি। বুঝতে পারছো না কেন কেতন? তোমার জীবন কতটা বিপন্ন তুমি জানো? আর তাছাড়া আমি অন্যান্য অফিসারদের এইভাবে মরে যেতে দেবো না। 4টের সময় গোলমা বাস স্ট্যান্ডে অপেক্ষা করবে, দ্যাটস অ্যান অর্ডার। স্যার, স্যার প্লিজ স্যার, স্যার প্লিজ। স্যার সব মিলিয়ে 4টে এমন জায়গা রয়েছে যেটা প্রতাপনগর থেকে 45 মিনিটের দূরত্বে রয়েছে। এটা হচ্ছে ভিকে রোড, যেখানে কল সেন্টার্স আর অফিসগুলো রয়েছে। এটা সেই জায়গাটা হতে পারে না। আর এই পশ্চিমে শ্যামনগর স্যার, এখানে বেশিরভাগ সব ফ্ল্যাট স্যার। ডক্টর প্রমোদ, আপনার ঠিক মনে আছে যেখানে আপনাকে নিয়ে গেছিল সেই জায়গাটা বাংলো বা ফ্ল্যাট ছিল না? হ্যাঁ, পুরনো কোনো এলাকায়। এখন তাহলে বাকি রইল সাউথ আর ইস্ট। এই সাউথের দিকে চিত্রকূটনগর আর ইস্টে বিদ্যাধরনগর। চিত্রকূটনগরে তো অনেক দোকান রয়েছে, আর বিদ্যাধরনগর এখানে তো অনেক স্টুডিও রয়েছে, ফিল্মের শুটিং হয় এখানে। আরে শ্রেয়া, আচ্ছা এখন তোমার শরীর কেমন আছে? আমি ঠিক আছি স্যার, থ্যাংক ইউ। শ্রেয়া, চাইলে তুমি বাড়ি গিয়ে বিশ্রাম নিতে পারো, ততক্ষণ আমরা এসব খোঁজ নিচ্ছি। না স্যার, যতক্ষণ দয়া স্যার আর এসিপি স্যারের খোঁজ পাওয়া যাচ্ছে না আমার শান্তি হবে না। ওকে, ঠিক আছে। মানে দয়া হয় বিদ্যাধরনগরে, না হলে চিত্রকূটনগরে আছে। ডক্টর প্রমোদ আপনাকে যেখানে নিয়ে গেছিল আশপাশ থেকে সেখানে কি কোনো শব্দ আসছিল? আপনি কিছু শুনেছিলেন ওখানে? হ্যাঁ, একটা গান বারবার শোনা যাচ্ছিল। মানে বলতে চাই প্রত্যেক আধ ঘন্টা পর ওই গানটাই শুনছিলাম। তার মানে আশেপাশে কোথাও ফিল্মের শুটিং চলছিল, মানে বিদ্যাধরনগর। বিদ্যাধরনগর, কারেক্ট। ফিল্মের সব স্টুডিও ওখানেই আছে। এটা খোঁজ নাও যে বিদ্যাধরনগরে কোন স্টুডিও আছে যেখানে এই গানটার শুটিং চলছিল। দেখো রে নয়ন মেলে জগতের বাহার,
জগতের বাহার, ওটো টো টো টো। সকাল হয়ে গেছে, স্কুল যাওয়ার সময় হয়ে গেছে। ভালো বাবু, সোনা বাবু, ওঠো। কারা তোমরা? সিআইডি দের শত্রু আর অপরাধীদের বন্ধু। দেখো 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 কেমন করে ছটফট করছে, দেখো খাঁচায় বন্দি সিংহের মতন ছটফট 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 ছটফট। একবার শুধু শেকলটা খুলে দে, তারপর দেখ তোদের কি অবস্থা করি। না 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 না, আমরা কি মরতে চাই নাকি যে তোমার হাত খুলে দেবো? আরে আমরা তো শুধু এটা বলতে এসেছিলাম যে তোমার সাথে সাথে তোমার পুরো সিআইডি টিমের এবার সর্বনাশ হতে চলেছে। সর্বনাশ। অনেক দেখেছি তোদের মতন সিআইডির সর্বনাশ করার লোক। আজ তারা কোথায় আছে কেউ সেটা জানে না। তুমি আমাদের এতটা বোকা আর দুর্বল ভাবতে যেও না, কারণ আমাদের বস এত চালাক, এতটাই চালাক যে সিআইডির ছায়াও ওর কাছে পৌঁছাতে পারবে না। আমার কথা শোন, গিয়ে তোর বসকে বলে দে কাউন্ট ডাউন শুরু করে দেয় যেন ও বাঁচবে না আর, বাঁচবে না আরো। কি ব্যাপার তোমাদের ভাই, তোমাদের এই সিআইডি অফিসারদের এই ব্যাপারটা আমার দারুণ ভালো লাগে। মৃত্যুর মুখে বসেও ডায়লগ মারতে ছাড়ো না তোমরা। দয়া, তোমার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। গুড বাই। সেদিন দেখা হয়েছিল গানটার শুটিং এই স্টুডিওতেই চলছিল, তাই তো? হ্যাঁ স্যার, এটাই সেটা, বিরাট স্টুডিও। দয়াকে এখানেই হয়তো কোথাও রেখেছে। এত রক্ত? তার মানে স্যার, দয়া স্যার এখানেই ছিলেন? এই শিকল দিয়ে বেঁধে রেখেছিল আমার বন্ধু দয়াকে। একবার যদি আমি এদের পাই না। স্যার, এই চায়ের কাপটা পেলাম, চা এখনো গরম রয়েছে। চা গরম আছে, তার মানে হলো ওরা এখান থেকে বেশি দূর যায়নি। স্যার, মনে হচ্ছে এখানে কিছু হয়েছে। সরে যান, সরে যান প্লিজ, সরে যান, সাইড দিন। আমরা সিআইডি থেকে এসেছি। স্যার দেখুন না, কেউ ঋতুকে খুন করে ফেলেছে। কি করে হলো এইসব? বলতে পারবো না স্যার, আমরা সবাই শুটিং এ ব্যস্ত ছিলাম তো হঠাৎ গুলি চালাবার আওয়াজ পেলাম, আর এখানে এসে দেখলাম এই মরে আছে। কতক্ষণ আগে চলেছিল গুলি? স্যার এই ধরুন আধ ঘন্টা আগে। স্যার আমরা লোকাল পুলিশকেও ইনফর্ম করে দিয়েছি স্যার। ঠিক আছে, আপনারা একটু এখান থেকে পিছিয়ে যান একটু। গুলি বেরিয়ে গেছে মাথা থেকে। গুলি লাগা 2 সেকেন্ডের মধ্যেই বেচারি মারা গেছে। গুলি লাগার পরেই এফোড় ওপড় হয়ে গেছে। একটু চেক করো আশেপাশে, দেখো গুলি এই ডিরেকশনে কোথাও পাও কিনা। এই বিচারি এইভাবে এখানে বসেছিল, পিছন থেকে কেউ গুলি করলো আর এইভাবে উল্টে পড়ে যায়। আর এই আঘাত, এটা আবার কি ব্যাপার? উইক পড়েছিল মেয়েটা।
হ্যাঁ পুরবি, গুলি পেয়ে গেছি। রাইফেলের গুলি মনে হচ্ছে। রেখে দাও এটাকে। আচ্ছা, কি উইক পড়তো? একদমই না স্যার, ও আসলে আমার হেয়ার ড্রেসার ছিল, আর আমার উইগস আর সবকিছু ওই রাখতো। যে উইগটা ও পরেছে না, সেটা আমার নেক্সট সিনের জন্য লাগতো। ঋতু আপনার উইক পড়েছিল? হ্যাঁ স্যার। সুশান্ত, বুঝতে পারলে? যখন ঋতুকে গুলি করা হয় তখন খুনি ওর মুখটা দেখেনি, গুলি পিছন থেকে চালিয়েছিল। আর যখন ঋতুর গুলিটা লেগেছিল তখন ও ওনার উইক পড়েছিল। মানে গুলিতে ঋতুর নয়, আপনার নাম লেখা ছিল। কি? হ্যাঁ, আপনাকে কেউ মারতে চায়। এই দেখো, 0.33 ক্যালিবারের বুলেট এটা, যেটা দিয়ে ঋতুকে মারা হয়েছে, যেটা শুধুমাত্র স্নাইপার রাইফেল দিয়েই ছোঁড়া যায়। তাহলে সালুকে স্যার, এই ওর মাথাতে দুটো লাল রঙের চিহ্ন কিসে? এই লাল চিহ্ন দুটো এন্ট্রি আর এক্সিট উন্ড। ঋতুর মাথার মধ্যে গুলি এই দিক দিয়ে ঢুকেছে আর এইখান দিয়ে বেরিয়ে গেছে। এই এক্সিট বোন এন্ট্রি বোন থেকে প্রায় হাফ ইঞ্চি নিচে, মানে গুলি উপর থেকে নিচে চালানো হয়েছিল। আগে হ্যাঁ, গুলিটা ঋতুর মাথায় এইখান দিয়ে ঢুকেছিল আর এইখান দিয়ে বেরিয়ে এসে সোজা ভ্যানিটি ভ্যানের ফুটবোর্ডে এসে আটকে গেছে। আর আমাদের ক্যালকুলেশনের হিসেবে গুলিটা চালানো হয়েছে এদিক থেকে, এইভাবে। গুলিটা প্রায় 2-3 তলার ওপর থেকে ছোঁড়া হয়েছে। অনেক কিছু জানতে পেরে গেছেন স্যার আপনি। হ্যাঁ, ঋতুর কেসে তো আমি অনেকটাই জানতে পেরে গেছি। যদি আমি এইটা জানতে পারতাম যে দয়া আর আমার অন্যান্য অফিসারদের মধ্যে কি হয়েছিল, কিন্তু আফসোস, যে লোকটি এই কথাটা বলতে পারতো সে বলতেই চাইছে না। আপনি কি বলতে চাইছেন যে আমি কি বলছি না? মনে থাকলে তো বলবো। আপনি সবসময় আমার বিরুদ্ধে বাজে অভিযোগ করেন। না অভিজিৎ, সালুকে কারোর ওপর কখনো বাজে অভিযোগ করে না। ডক্টর সালুকে প্লিজ, আপনি কি প্লিজ? প্লিজ স্যার, সালুকে স্যার প্লিজ, আমরা কি এখন শুধুমাত্র ঋতুর কেসটা নিয়ে কথা বলতে পারি? ঋতুর কেসে আমি যতটা জানতে পেরেছি আমি সবটাই বলে দিয়েছি। ব্যাস, এখন আমার অপেক্ষা শুধুমাত্র একটা প্রমাণের জন্য, যা দিয়ে আমি জানতে পারবো দয়ার সঙ্গে কি ঘটেছিল। দ্যাটস ইট। দেখলে, এই জন্য আমি তোমাকে বলেছিলাম যে শার্প শুটার। স্যার আমি বলছি না, শেষ এক সপ্তাহ এখানে কোনো শুটিং হয়নি, তাই এখানে কারো আসার প্রশ্নই ওঠে না। মানে গত এক সপ্তাহ ধরে তুমি ছাড়া এই স্টুডিওতে আর কেউ আসেনি? আগে না স্যার। তার মানে গুলি তুমি চালিয়েছো? আমি গুলি কি করে চালাবো? আমার তো দীপাবলির বাজিতেও ভয় লাগে। তাহলে ভালো করে ভেবে উত্তর দাও। কেউ না কেউ তো গিয়েছিল সেকেন্ড ফ্লোরে। হ্যাঁ স্যার, একজন প্লাম্বার এসেছিল ওই পাইপ ঠিক করতে। সেকেন্ড ফ্লোরে? হ্যাঁ স্যার। নিয়ে চলো সেখানে, চলো। কোন দিকে? এই দিকে। এখান থেকে। ঋতু ওখানে ছিল আর শার্প শুটার গুলি সম্ভবত এখান থেকেই চালিয়েছে। স্যার, স্যার লাবণ্যকে গুলি করা হয়েছিল। এই হলো ওই গুলিটার শেল। তুমি? স্যার
স্যার এতে আমার কোনো দোষ নেই স্যার। স্যার প্লিজ আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন করবেন না, আমার চাকরি চলে যাবে, প্লিজ প্লিজ। ভয় পেও না। আচ্ছা আমাকে এটা বলো, ওই প্লাম্বারের মুখটা দেখেছিলে তুমি? স্কেচ বানাতে পারবে? স্যার আসলে কি বলুন তো, আমি না চশমা ছাড়া কিছু দেখতে পাই না। আর ও যখন এসেছিল তখন আমার চশমা কোথাও হারিয়ে গিয়েছিল, আর আমি চশমাটাই খুঁজছিলাম। এই লাবণ্যর কোনো না কোনো শত্রু তো নিশ্চয়ই আছে, নইলে কেউ ওকে মারার চেষ্টা কেন করবে? এই লাবণ্য ঠিকুজি বের করেছি স্যার, ওর কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। হ্যাঁ স্যার, ফ্লপ হচ্ছিল ওর সব ফিল্ম। তাহলে এরকমও হতে পারে না যে অন্য কোনো অভিনেত্রী হিংসা বা ঈর্ষার কারণে ওকে মারার চেষ্টা করে থাকবে। লাবণ্য খুব বড় লোক নয় যে টাকা পয়সার জন্য ওর উপরে কেউ হামলা করবে। স্যার হতে পারে সত্যি এই গুলিটা ঋতুর উপরে চালানো হয়েছে, লাবণ্যের উপর নয়। আচ্ছা তোমরা কি ঋতুর ব্যাপারে ইনফরমেশন বের করেছো? হ্যাঁ স্যার, ঋতুরও কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। এমন কোনো না কোনো ব্যাপার আছে যা আমরা ঠিকমতো দেখতে পাচ্ছি না। এই লাবণ্যের যে আর্টিকেলগুলো আমরা পেয়েছি এর মধ্যে কোনো না কোনো ব্যাপার নিশ্চয়ই আমরা পাবো যার সঙ্গে কেসের কোনো না কোনো সম্পর্ক আছে। স্যার স্যার এটা 3 দিন পুরনো পেপার। এতে নিউজ আছে যে লাবণ্য জিনিসপত্র চুরি হয়েছিল ব্লু ইভ রিসর্ট থেকে। লাবণ্যের জিনিসপত্র চুরি হয়েছিল ব্লু ইভ রিসর্ট থেকে? এটাই রুম স্যার। এই ঘর থেকেই আপনার জিনিসপত্র চুরি হয়েছিল? একদমই তাই স্যার, কিন্তু খুব একটা দরকারি জিনিস ছিল না, এই এমনি 1,500-2,000 টাকা আর নকল জুয়েলারি। আর পুলিশ কোনো সূত্র পায়নি এখান থেকে? না স্যার। কিন্তু চোর এখানে আসলো কি করে? জানলা দিয়ে, এসির জায়গা দিয়ে নাকি? স্যার দরজা থেকে এসেছিল। পুলিশের কথা অনুযায়ী ও চাবির ব্যবহার করেছিল ঘরটা খুলতে। আর এই ঘরের চাবিটা কার কার কাছে ছিল? একটা আমার কাছে আর একটা এদের কাছে। ও মানে হোটেলের কোনো ভেতরের লোকের কাজও হতে পারে। ম্যাডাম আপনি এসব কি বলছেন? 15 বছর পুরনো আমাদের হোটেল, আমরা খুব সৎভাবে কাজ করে এখানে গুডউইল বানিয়েছি, আর আমাদের হোটেলের কোনো লোক এটা করতে পারে না। হয় এই কাজটা কোনো হোটেলের ভেতরের লোকই করেছে, অথবা কোনো বাইরের লোক এই চাবি চুরি করে চাবির ডুপ্লিকেট বানিয়ে নিয়েছে। আর এই দুটো সিচুয়েশনেই তোমাদের হোটেল দায়ী, বুঝলে কিছু? ছেড়ে দিন না স্যার, এই ছোটখাটো চুরির জন্য কেন ওদের ডিস্টার্ব করছেন? লাবণ্য দেবী, এই জিজ্ঞাসাবাদ আমরা আপনার জিনিসপত্রের জন্য করছি না, বরং এটা তাকে ধরার জন্য করছি যে আপনাকে মারতে চাইছে। কারণ আমাদের মনে হয় যে এই চুরির সম্পর্কের সাথে আপনার উপর প্রাণঘাতী হামলার সাথে থেকে থাকতে পারে। সেই কারণে একটু ঠিক করে মনে করে বলুন, আর কোনো বিশেষ জিনিস বা কোনো দামি জিনিস যেটা চুরি হয়েছে? হ্যাঁ, আমার তো না, কিন্তু আমার হেয়ার ড্রেসার ঋতুর জিনিস চুরি হয়েছিল। আর তারপর ওর হঠাৎ করে মুড অফ হয়ে গেছিল আর ও খুব কাঁদছিল। এমন কি জিনিস চুরি হয়েছিল ওর? একটা অদ্ভুত শোপিস ছিল। শোপিস? হ্যাঁ, আমিও অবাক হয়েছিলাম ভেবে যে একটা শোপিসের জন্য এত ভেঙে পড়ার কি আছে। আর আমি ওকে বলেও ছিলাম যে আমি ওকে একটা নতুন শোপিস এনে দেবো, কিন্তু হয়তো ওই শোপিসটা ওর জন্য খুব দামি ছিল। খুব দামি শোপিস ছিল? না না, ওই ট্রিপোলিয়াম বাজারে যে চাইনিজ শোপিসের দোকানগুলো আছে না, সেখান থেকেই নিয়েছিল। ওই হবে 700-800 টাকার মতো। ত্রিপোলিয়া বাজারে চাইনিজ জিনিসপত্রের দোকান? সিআইডি। সিআইডি? একটা খুনের ব্যাপারে আপনার থেকে কিছু জানতে চাই। খুন? কার খুন হলো আবার? এর নাম ঋতু, ফিল্ম ইন্ডাস্ট্রিতে হেয়ার ড্রেসারের কাজ করে। কিছু মনে পড়লো? আমি তো একে কোনোদিন দেখিনি। গত শনিবারে আপনার দোকানে এসেছিল, ও একটা মূর্তি কিনেছিল, এই অনেকটা এরকম ছিল। শনিবার তো আমি ছুটিতে ছিলাম। হ্যাঁ, সুশান্ত দোকানটা দেখছিল।
কি সুশান্ত, তুমি দেখেছো মেয়েটাকে? হতে পারে এখানে এসেছিলেন। শনিবারের দিনটা খুব বিজি দিন থাকে, অনেক লোক আসে। কিছু মনে পড়ছে না। আচ্ছা, আমাকে এই মূর্তিটা দেখাও তো। ওই মূর্তিটাও? এরকম আর কটা পিস আছে আপনার দোকানে? এই 15-20টা হবে। কি সুশান্ত? হ্যাঁ, ওখানে ওই দুটো বক্সে ক্রস চিহ্ন দেওয়া কেন? আরে আরে ওটা তো ডিফেক্টিভ পিস, এগুলো ফ্যাক্টরিতে রিটার্ন যাবে, আপনার কোনো কাজে আসবে না। সেটা এক্ষুনি জানতে পারা যাবে। দেখাও ওটাকে, দেখাও। তো এসব ড্রাগসের ব্যাপার। ঋতুকেও এরকমই সব পিস বেঁচেছিলে? সুশান্ত, তুমি আমার দোকানে থেকে ড্রাগসের কারবার করতে? এবার বন্ধ করো এই নাটকটা, অ্যারেস্ট করো এই দুজনকে। আসুন, পরে দেখছি। চল, তোকে বোঝাচ্ছি, চল। আমি কিছু করিনি স্যার। চল। সুশান্ত, কে করলো এটা? বলো সুশান্ত, উত্তর দাও। হ্যাঁ বলো, বলো সুশান্ত, কে করলো এটা? সুশান্ত, হি ইজ ডেড। স্যার, এটুকু তো নিশ্চিত ঋতুর মৃত্যুর সম্পর্ক এই ড্রাগ স্মাগলিং এর সঙ্গে রয়েছে। হ্যাঁ পুরবী, কিন্তু এই ড্রাগসের র্যাকেটের পিছনে কারা আছে?
কি ব্যাপার স্যার, এত আর্জেন্ট ডাকলেন? জয়, তোমার জীবনে ঝুঁকি আছে। তোমাদের মতন অফিসারদের ব্যাপারে ওরা জেনে গেছে, আর ওরা একের পর এক মেরে ফেলছে। এটা কি করে হতে পারে স্যার? আমাদের ব্যাপারে কে কাকে কি বলবে? সেটাই তো বুঝে উঠতে পারছি না। সেটারই তো খোঁজ নিতে হবে। তুমি একটা কাজ করো, এটার মধ্যে ভোপাল যাওয়ার টিকিট আর 10,000 টাকা রয়েছে। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। যাও, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। জয়, জয়, কি হয়েছে? জয়, জয়, মাই গড। আরো একজন আন্ডার কভার কপ মারা গেল, আরো একজন সিআইডি অফিসার মারা গেল, কিন্তু আমি ওকে বাঁচাতে পারলাম না। দয়া স্যারের ফোনটা কেন লাগছে না? শ্রেয়া, দয়া স্যারও ঠিক ফিরে আসবেন যেরকম অভিজিৎ স্যার এসেছেন। স্যার কিভাবে ফিরে আসবেন? আমরা তো এটাও জানি না যে দয়া স্যার কোথায় আছেন। স্যার, নাইবা দয়া স্যারের খোঁজ পাওয়া যাচ্ছে, নাইবা এসিপি স্যারের। শ্রেয়া, ওনারা সিআইডি অফিসার, এরকম অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। যেখানেই থাকুক না কেন, নিশ্চয়ই ভালো থাকবেন ওনারা। স্যার, আপনি এমনটা কিভাবে বলতে পারেন? আপনি রক্ত দেখেছিলেন তো? কতটা রক্ত পড়েছিল বলুন তো ওখানে? আর ওই গুলিটা, যে গুলিটা দয়া স্যারের শরীর থেকে বেরিয়েছিল। হ্যাঁ শ্রেয়া, আমি সবকিছু দেখেছি, কিন্তু তার মানে এটা তো নয় যে সিআইডি অফিসাররা মারা যান না। স্যার, হ্যাঁ স্যার, আপনি ঠিক আছেন তো? স্যার, কাল থেকে আপনাকে ফোনে পাচ্ছিলাম না। হ্যাঁ, আমি একটা জরুরি কাজে ব্যস্ত ছিলাম। এমন একটা টপ সিক্রেট কাজ ছিল, কাউকে বলতে পারিনি, এমনকি তোমাদেরও নয়। স্যার, কি স্যার, দয়া স্যারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দয়া স্যারের কোনো খোঁজ পাচ্ছ না মানে? স্যার, দয়া স্যার নিখোঁজ। কিন্তু গেল কোথায় ও? জানি না স্যার, ওনার ফোনটাও লাগছে না। আর ওনার গায়ে গুলিও লেগেছে। দয়ার গায়ে গুলি লেগেছে? এক মিনিট, এই ব্যাপারটা তোমরা জানলে কি করে? স্যার, সালুকে স্যার বলছিলেন যে দয়া স্যারের বডি থেকে একটা ডক্টর গুলি বের করেছেন আর চুপ করে নিয়ে এসে ওনাকে দিয়েছেন। দয়ার বডি থেকে গুলি বের করে সেটা শালুকে পাঠানো হয়েছে? অভিজিৎ, অভিজিৎ কোথায়? স্যার, অভিজিৎ স্যারও নিখোঁজ ছিলেন, 3 ঘন্টা আগেই ফিরে এসেছেন। আর তার থেকে বড় কথা স্যার, অভিজিৎ স্যারের প্যান্টে দয়া স্যারের রক্ত লেগেছিল। অভিজিৎ নিখোঁজ? 3 ঘন্টা আগে ও ফিরে এসেছিল, আর ওর প্যান্টের ওপর দয়ার রক্ত লেগে আছে। আর ওনার কিছুই মনে নেই স্যার। আর ওর কিছু মনে নেই? সেই একই ব্যাপার, সেই একই ব্যাপার। অভিজিৎ যখনই কোনো মুশকিলে পড়ে, ওর স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। এসব কি হচ্ছে সিআইডির মধ্যে? আমাদের তিনজন আন্ডার কভার অফিসার মারা গেছে। ওই অফিসারদের ব্যাপারে আমি ছাড়া আর কেউ কিচ্ছু জানতো না, কিন্তু ওদের নাম বাইরে ফ্ল্যাশ হয়ে গেছে। কিভাবে? স্যার, এই কথাটা যদি শুধু আপনি জানতেন তাহলে। সেটাই তো বলছি আমি সচিন, সেটাই তো বুঝে উঠতে পারছি না। এসব কি করে হলো, কিভাবে হলো? এটার একটাই মানে দাঁড়ায় সচিন, আমাদের মধ্যেই কেউ একজন আছে যে আমাদের সঙ্গে বেইমানি করছে, আমাদের সাথে বেইমানি করছে। একজন বেইমান আছে। আর স্যার, একটা কথা আরো, একজন হেয়ার ড্রেসার খুন হয়ে গেছে স্যার। হেয়ার ড্রেসার? হ্যাঁ স্যার, শুটিং চলাকালীন ওকে খুন করা হয়েছে। স্যার, মনে হচ্ছে এই খুনটা ড্রাগসের কারণে হয়েছে। আর স্যার, তদন্ত করতে করতে একটা লোক পর্যন্ত পৌঁছেছি, কিন্তু শেষে ও মারা যায়। আর স্যার, ওর পকেট থেকে আমরা এই কাগজটা পেয়েছি। স্যার, এটার উপরে কিছু নাম্বার লেখা রয়েছে। 185637245 183567235। আমার মনে হয় সচিন, এটা কোনো টেলিফোন বা মোবাইলের নাম্বার নয়। এই নাম্বারটা অন্য কিছু, এই নাম্বারটা অন্য কিছুরই হবে। কিন্তু কি, কিসের নাম্বার হতে পারে এটা? হ্যাঁ সালুকে। আরে, এরা তো সব তোমার সঙ্গেই আছে।
তোমার অফিসাররা তো তোমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেল। আমি কোথায় গিয়েছিলাম ওরা জানে। এবার তুমি বলো, এমন কোন কথা আছে যেটা ফোনে বলতে পারোনি? প্রদ্যুমন, এই কথাটা আমরা দুজন আলাদা বলতে পারি না। কেন? এমন কি কথা আছে যে এদের সামনে তুমি বলতে পারছো না? বলতে পারি, কিন্তু ভয় পাচ্ছি। ভয় পাচ্ছি যে লোকটাকে এরা হিরো মনে করে, যারা তার মতো হতে চেষ্টা করে, স্বপ্ন দেখে, যাতে ও নিজে এই লোকেদের দৃষ্টিতে পড়ে না যায়। এসব ঘুরিয়ে ফিরিয়ে কথা বন্ধ করো সালুকে। পরিষ্কার করে বলো, আর সবার সামনে বলো। ঠিক আছে, পরিষ্কার করে বলছি, আর আমি সবার সামনে বলছি। কিন্তু যেটা আমি বলবো সেটা শুনে কেউ যেন মনে করো না যে আমি কারোর ওপর বদলা নিচ্ছি বা কারোর সঙ্গে শত্রুতা করছি। ক্রাইম স্পটের ব্যালিস্টিক রিপোর্ট এসে গেছে। কি লেখা আছে রিপোর্টে? প্রথম গুলিটা চলে কালুর ওপর, অভিজিতের বন্দুক থেকে। আমাদের আন্ডারকভার কপের উপরে? আগে হ্যাঁ, শুধু তাই নয়, দ্বিতীয় গুলিটা চালানো হয়েছিল ভিকুর ওপর, দয়ার বন্দুক থেকে। না, এরকম হতে পারে না। অভিজিৎ স্যার আর দয়া স্যার ভিকু আর কালুকে এইভাবে চেয়ারে বেঁধে রেখে গুলি চালাতে পারে না স্যার। ফ্রেডে, ব্যালিস্টিক রিপোর্ট কখনো মিথ্যে কথা বলে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট রিপোর্ট, সেই রিপোর্ট যার জন্য এদের সবাইকে বাইরে যেতে বলেছিলাম। অভিজিতের ফোন। অভিজিৎ, কোথায় তুমি? এখন এই মুহূর্তে ফরেন্সিক ল্যাবে তুমি চলে এসো। ফরেন্সিক ল্যাবে? কেন স্যার, কি হয়েছে? অভিজিৎ, তুমি কাল্লুকে গুলি চালিয়েছো? কাল্লুকে গুলি আমি? আর স্যার, ওকে আমি কেন গুলি করতে যাব? অভিজিৎ, তুমি এই মুহূর্তে ফরেন্সিক ল্যাবে চলে এসো, এন্ড দ্যাটস অ্যান অর্ডার। স্যার, এই কথাটা শুনে আপনি যতটা অবাক হয়েছেন ততটা আমিও অবাক হয়েছি। আর যতক্ষণ আমি এটা না জানছি যে ওই রাতে কি হয়েছিল, আমি আসবো না। তাহলে কি তুমি আমার বিরুদ্ধে যাবে? স্যার, আমি আপনার বিরুদ্ধে যাচ্ছি না স্যার। আমি সেটাই করছি যেটা আপনি আমাদের শিখিয়েছিলেন, সিআইডি ডিউটি স্যার। অভিজিৎ, ও না করে দিল। আপনার অনেস্ট, ব্রিলিয়েন্ট, ইন্টেলিজেন্ট অফিসার আপনার অর্ডার ক্যারি আউট করতে না করে দিল এসিপি সাহেব। আমি জানতাম প্রদ্যুমন, এই অভিজিৎ একদিন না একদিন পুরো সিআইডি টিমের জন্য সেই মাছি প্রমাণিত হবে যে সমস্ত পুকুরটাকে নষ্ট করে দেয়। এই অভিজিতের কারণে আমাদের পুরো সিআইডি টিমের বদনাম হয়ে যাচ্ছে। কলঙ্ক একটা। এই অভিজিৎ সিআইডি টিমের একটা বড় বোঝা, একটা কলঙ্ক। অনেক হয়েছে স্যার, বন্ধ করুন এসব। আর কি উল্টোপাল্টা বলবেন ওর নামে? আমি বন্ধ করব? আমি তো বন্ধ করে দেবো সারিকা, কিন্তু এই রিপোর্ট, এইটার কি করবে? এইটা চুপ করে থাকবে না সারিকা, এইটা সত্যি কথা বলবে বস। জানো এই রিপোর্টে কি আছে? কি আছে ওই রিপোর্টে? দয়ার উপর গুলি কে চালিয়েছে, কে মেরেছে সালুকে, কে করেছে গুলিটা? প্রদ্যুমন, দয়ার উপর গুলি তোমার অনেস্ট, ব্রিলিয়েন্ট, ইন্টেলিজেন্ট অফিসার অভিজিৎ চালিয়েছে। কি? দয়া অভিজিতের গুলির শিকার হয়েছে প্রদ্যুমন। অভিজিৎ গুলি চালিয়েছে দয়ার ওপর। অভিজিৎ? অভিজিৎ অভিজিৎ দয়াকে গুলি করেছে?